10-11 বিঘি জমির ঘেরে 3-4 লাখ টাকা চলে গেছে। মাছ শাক যা ছিল সব চলে গেছে, এখন বন্যিতে বুড়ি যাচ্ছে, টুকটাক কাজ কাম করতেছে। ঘের বাড়ি তো ভেঙে গেছে, বন্যায় তলিয়ে গেছে, এখন 1.5 লক্ষ টাকার মাছ গেছে। 4 থেকে 5 কটা মাছ দেওয়া ছিল, সেগুলো চলে গেছে। বড়তে ছোট ওনার সব ভেঙে, রাস্তাঘাট ভেঙে সব চলে গেছে। ঝড় বন্যায় সব একাকার হয়ে আমাদের ঘের বাড়ি সব তোলাই গেছে। আমরা বিশাল একটা ক্ষতিগ্রস্ত ভাবে বসবাস করতেছি। নাফি, দেখছিলাম সর্বোচ্চ চেষ্টা করেও উপকূলের প্রায় হাজারো বেড়িবাঁধ এবং মাছের ঘের রক্ষা করা যায়নি এবং উপকূলীয় জেলায় প্রায় 41,000 ঘের তলিয়ে গেছে এবং এর মধ্যে মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে প্রায় 750 কোটি টাকার এবং প্রাণী সম্পদের ক্ষতি 1.5 কোটি টাকা। এছাড়া এদিকে জলবায়ু পরিবর্তনের সাথে দুর্যোগের ধরনও পাল্টে যাচ্ছে এবং এর তীব্রতাও বেড়ে যাচ্ছে, অথচ উন্নত প্রযুক্তি দিয়ে পূর্বাভাসে জানলেও পূর্ণ সক্ষমতা নেই বাংলাদেশের। দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিগত যতটা উন্নয়ন হয়েছে, সেই সক্ষমতা আরও বৃদ্ধির পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী সতর্কতা ও সঠিক নির্দেশনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সতর্ক বার্তা বলতে যদি আমি এইগুলি বুঝি যে জনগণের দোরগড়ায় পৌঁছে দেওয়া, সেটা সবসময় প্রযুক্তি নির্ভর হবে না। বাংলাদেশের কনটেক্সটে এখনো পর্যন্ত মানুষ নির্ভর। আর ঢাকার দিকে তাকিয়ে থাকে, ঢাকাকে বলতে হবে, তারপর আমি কাজ করব। আমার স্কুল বন্ধ করার বিষয়টা ঢাকা যখন বলবে তখন হবে। বিকেন্দ্রীকরণের একটা জরুরি দরকার আছে। এখন দুপুরে নিয়েও থাকছে বিস্তারিত তার পুরো আয়োজন। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি নাহিদা মিতু। আমরা 1-1.5 দিনের একটা ক্ষতির মধ্যে পড়ে গেছি। 2 বার সে ডুববে বের হবে, এগুলোর সাথেও কস্ট ইনভলভ আছে। জাহাজের একটা পার ডে একটা ড্যামেজ আছে। সরকারি দপ্তরে রেভিনিউ মাপ পেতে হলে যে প্রসেসগুলি আছে, সেই প্রসেসে যেতে হলে তো আরও 2-3 দিন ফেলায় রাখতে হবে। জাহাজ মুভমেন্ট, এখানে মুভমেন্টের একটা খরচ, এটার পাইলটিং, এটার রিভার ডিউজ থেকে শুরু করে সবগুলাই আবার চার্জ করতে হয় আমাদের। মিতু, দীর্ঘ সময় স্থায়ী ঘূর্ণিঝড় রিমালের শিডিউল কারণে এবং শিডিউলের বিপর্যয়ে চট্টগ্রাম বন্দরের পুরো শিপিং খাত এবং এতে শঙ্কায় রয়েছে রপ্তানিকারকরা। এবং নাফি, জাহাজ পড়তেই কিন্তু খরচও বেড়েছে, দৈনিক 15 থেকে 20,000 ডলার। এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই ঘূর্ণিঝড় প্রসঙ্গ। ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় 13 জেলায় তলিয়ে গেছে 41,000 মাছের ঘের। সব মিলিয়ে মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে 700 কোটি টাকা। আহসান রাজীবের প্রতিবেদন, ছবি তুলেছেন কাজী ফখরুল। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগলেনি গ্রামের বাসিন্দা তৃপ্তি ও প্রজেন। তাদের আয়ের প্রধান উৎস 11 বিঘার এই মাছের ঘেরটি। কিছুদিন আগে এই ঘেরে 1,70,000 টাকার মাছের পোনা ছেড়েছিলেন তারা। 1 মাস পর যে মাছগুলো বিক্রি হতো কয়েক লাখ টাকায়, তবে ঘূর্ণিঝড়ে নদীর বাঁধ ছাপিয়ে আসা পানিতে তলিয়ে গেছে তাদের ঘের, ভেসে গেছে সব মাছ। 4-5 লক্ষ টাকা আমার ঘেরে ক্ষতি হয়ে গেছে। নতুন পোনা ছাড়া ছিল, এই পর্যন্ত 3 কটা পোনা ছাড়ায় ঘেরে মাছ ফুল অবস্থায়, এমন সময় সব বুড়িয়ে একাকার হয়ে গেছে। 4 থেকে 5 কটা মাছ দেওয়া ছিল, সেগুলো চলে গেছে। বড়তে ছোট অবধি, বড়তে ছোট ওনার সব ভেঙে, রাস্তাঘাট ভেঙে সব চলে গেছে এবং ঘেরে অনেকগুলো ক্ষয়ক্ষতি করেছে। তাদের মতোই এই এলাকার শত শত মাছ চাষি একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অতিবৃষ্টির কারণে অল্প গভীরতার ঘেরের আইলে নেট দিয়ে ঘিরে রেখেও রক্ষা হয়নি অনেক ঘেরের মাছ। সাতক্ষীরা জেলায় প্রায় 60,000 লবণ পানির চিংড়ি ঘের রয়েছে। এসব ঘেরে উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানি করে বছরে প্রায় 3,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস এসব মাছের ঘের। এসব মাছের খামারে মূলত বাগদা চিংড়ি সহ বিভিন্ন লবণ পানির মাছের চাষ করা হয়। তবে বারবার প্রাকৃতিক দুর্যোগ এলেই বেড়িবাঁধ ভেঙে লবণ পানি প্রবেশ করে এসব ঘেরে, ক্ষতিগ্রস্ত হয় মাছের চাষ। এতে আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক চাষিরা, ঠিক তেমনি প্রভাব পড়ে চিংড়ি রপ্তানিতে। ক্ষতি কাটিয়ে উঠতে নতুন করে আবারও ঘেরে পোনা মাছ ছাড়ছেন অনেকে। চিংড়ি ঘেরের পাশাপাশি এখানকার কাঁকড়া খামারগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য বিভাগ বলছে শুধুমাত্র শ্যামনগর উপজেলায় ক্ষতির পরিমাণ 8.5 কোটি টাকা।
টোটাল এখানে চিংড়ি ঘেরগুলো একাকার হয়ে যাওয়ার কারণে চিংড়ির পোনা এবং চিংড়ি এবং সাথে আমাদের যে নরম কাঁকড়া খামার রয়েছে তার যে বাসাবাড়ি এবং খাঁচা এগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সামগ্রিকভাবে প্রায় 8 কোটি টাকার মতো চিংড়ি পোনা চিংড়ি এবং কাঁকড়ার ক্ষতিগ্রস্ত। বরিশাল বিভাগে মাছের ঘের আছে 4 লাখের বেশি। এর মধ্যে কেবল বরিশাল জেলায় 10 ভাগের বেশি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালী ও ফেনীতে 64 হেক্টর মাছের ঘের ও 129 হেক্টর পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা অঞ্চলে ভেসে গেছে 5,575 হেক্টর মাছের ঘের ও 3,000-এর বেশি পুকুর। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। খুলনার উপকূলীয় অঞ্চলগুলো প্লাবিত হওয়ার অন্যতম কারণ দুর্বল বেড়িবাঁধ। লোকালয় বাঁচাতে নিজ উদ্যোগে বাঁধ সংস্কারের কাজ করছেন স্থানীয়রা। দ্রুত বাঁধ সংস্কার না করতে পারলে ক্ষতি বাড়ার শঙ্কা রয়েছে। রামিম চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন হেলাল মোল্লা। লাউ চিংড়ির ঝোলটা করার কথা ছিল নিজের ঘরে বসেই, কিন্তু বাঁধ ভাঙা পানি ভাসিয়ে নিয়েছে হামিদা বেগমের ঘরবাড়ি। তাই 4 ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় বসেই রান্না শুরু করেছেন তিনি। দুদিন ধরেই ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি পরিবারের কারোরই। কষ্ট তো প্রচুর কষ্ট আছে, রায় তুলেছে ওই ঘুম নেই, কনে থাকবো কনে যাবো, এভাবে থাকতেছে, রায় তুলে বসে থাকতে হচ্ছে, দিন হলে অবদাহারে উঠে বসতে হচ্ছে। হামিদা বেগমের মতো এমন সমস্যায় রয়েছেন খুলনার উপকূলীয় এলাকার কয়েক হাজার পরিবার। উপকূলের বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে, ভাসিয়ে নিয়েছে বসত ভিটা, বাড়ির গবাদি পশুগুলোর জায়গা হয়েছে রাস্তায়। খেতি মেতি আছে, কারোর আঘাত লাগেছে, কারোর মানে আটটি ভাবতেছে না, খাওয়া দাওয়ার খুব অবস্থা। আমাদের তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঘর দরজা গের ফাড়িতে মাছ শাক কিছু নাই, আর আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। দক্ষিণের উপকূলীয় জনপদ পাইকগাছা। ঝড়ের দিন গভীর রাতে উপকূলের দেলুটি ইউনিয়নের 22 নম্বর পোল্ডারের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে। 2 দিনের পানির তোড়ে বসতি হারিয়েছেন কয়েক হাজার পরিবার। আবহাওয়া পরিবর্তন হওয়ার সাথে সাথেই আশপাশের 12 থেকে 14টি গ্রামের কয়েক হাজার মানুষ নেমে পড়েছেন বাঁধ সংস্কারে। দ্রুতই বাঁধ সংস্কার করতে না পারলে যেটুকু গ্রাম বেঁচে আছে তারও চিহ্ন থাকবে না বলে জানিয়েছেন স্থানীয়রা। বাঁধ ভেঙে নদীর পানিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা না গেলেও গ্রামবাসী আর্থিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে বলে জানান জনপ্রতিনিধিরা। এছাড়াও সরকারি সাহায্যের জন্য দাবি জানান তারা। আমাদের এই 22 নং পোল্ডার সম্পূর্ণ প্লাবিত, মানুষজন সকলে এখন রাস্তায় বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। আমাদের এখানে ঘরবাড়ি সহ ফসল সহ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করতে হয়তোবা লেগে যাবে বহু বছর। বহু মানুষকেই হয়তো শূন্য থেকে আবারও শুরু করতে হবে। খুলনার পাইকগাছা উপজেলা থেকে রামিম চৌধুরী, এখন। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহীর মাঠে নুয়ে পড়েছে বোরো ধান। এছাড়া নিচু এলাকায় পানি জমে ধান পচে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এসব বিষয়ে জানাতে রাজশাহীর গোদাগাড়ি থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজশাহীতে ফসলের ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মিতু, রাজশাহীতে এবারে বোরো ধান প্রায় 2700 হেক্টর জমিতে যে আবাদ হয়েছিল সেটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে 80%ই প্রায় কেটে নেওয়া হয়েছে, এবং এর মধ্যে যে সমস্ত ধানগুলো কেটে জমিতে রাখা হয় সেই জমির ধানগুলো কিন্তু গতকাল থেকে কৃষক জমি থেকে পানি সরিয়েছেন বলে সেই সমস্ত ধানগুলো খানিকটা বাঁচানো সম্ভব হয়েছে। এবং এই 80% কেটে রাখা ধানের পাশাপাশি কিছু কিছু ধান যেগুলো একেবারে নাবি জাতের সেগুলো খানিকটা আমরা নুয়ে থাকতে দেখেছি। তবে তার থেকে অধিক পরিমাণে আমি তো আপনাকে জানিয়ে রাখি যে এর পাশাপাশি যেই ভুট্টার আবাদ হয়েছে প্রায় 17,000 হেক্টর জমিতে, সেই সমস্ত জমিগুলোর মধ্যে প্রায় এখনো পর্যন্ত কিন্তু 60% জমিতে ভুট্টা রয়েছে, এবং সেই ভুট্টার ক্ষেত কিন্তু আসলে অনেকগুলোই জায়গায় আমরা দেখছি সেগুলো নুয়ে পড়েছে। বিশেষ করে আবহাওয়া অফিস যেটি বলছে যে এই অঞ্চলে আসলে বৃষ্টির যেমনটা দরকার ছিল, এই ঘূর্ণিঝড়ের প্রভাবের ফলে যে বৃষ্টি হয়েছে সেটি যেমন উপকারে এসেছে, একই সাথে গতকালকে দিনব্যাপী কিন্তু প্রায় 10 থেকে 12 নটিক্যাল মাইলে যে ঝোড়ো বাতাস, এবং পরবর্তীতে খানিকটা সেটি বৃদ্ধি পেয়ে 15 থেকে 20 নটিক্যাল মাইলে যে ঝোড়ো বাতাস হয়েছে তার প্রভাবেই কিন্তু ভুট্টা বা অন্যান্য যে সমস্ত ফসল রয়েছে সেগুলো খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। এক্ষেত্রে ভুট্টার
যে আবাদ হয়েছে সেই আবাদগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় আসলে বরেন্দ্র এলাকায় ভুট্টা তুলে নেওয়া হলেও এখনো পর্যন্ত কিন্তু সুপার সাইন, এম গোল্ডেন এবং যে সমস্ত জাতের ভুট্টাগুলো নাবি সেগুলো কিন্তু এখনো পর্যন্ত মাঠে আছে এবং কৃষক যেগুলো নিতে পারেনি সবে সেগুলো পরিপুষ্ট হয়ে উঠছিল। এবং ঠিক এই সময় ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের কারণে মাটি নরম হয়ে কিন্তু সেগুলো নিয়ে পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিএস যেগুলোকে আমরা বলি গ্রাম পর্যায়ে কৃষি অফিসার, তারা কিন্তু যেটা বলছেন যে আবারও রোদ এবং রৌদ্রোজ্জ্বল অবস্থা হয়ে থাকলে মাটি শক্ত হয়ে উঠলে সেগুলো কিন্তু রক্ষা করা সম্ভব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সেগুলো তাদেরকে নানাভাবে কিন্তু সহযোগিতা করা হচ্ছে। যদিও এবারে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 1,47,648 মেট্রিক টন, সে তুলনায় আসলে এই সমস্ত ক্ষতি খুব একটা বেশি প্রভাব ফেলবে না বলে তারা বলছেন। তবে আমরা কৃষি জমিতে যে সমস্ত ধান কেটে রাখা হয়েছে সেই সমস্ত ধানগুলো আসলে যাতে করে বেশি দিন আসলে পানিতে ভিজে না থাকে কৃষককে সেই পরামর্শ দেওয়া হচ্ছে এবং এগুলো যেন দ্রুতই কৃষক সংগ্রহ করে তাদের উঠোনে নেন এবং সেগুলো মাড়াই প্রক্রিয়াতে অংশগ্রহণ করেন, সেটি আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হচ্ছে এবং এই অবস্থাটা করতে পারলে খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হবে না রাজশাহী অঞ্চলে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে রাকিবুল হাসান জানাচ্ছিলেন যে রাজশাহীর মাঠে বোরো ধান এবং ভুট্টার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে প্রাণী সম্পদের ক্ষতি প্রায় 1.5 কোটি টাকা। এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে জানিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব। আমরা ক্ষয়ক্ষতির কিছু প্রাথমিক যেটা পেয়েছি, যেমন ধরেন আমাদের উপকূলীয় এলাকাতে অনেকগুলো পুকুর এবং ঘের ভেসে গিয়েছে। তা প্রাণী সম্পদের 19 জেলায় ঘের ভেসে গিয়েছে, এটুকু আমরা শুধু জানতে পেরেছি। আপনি জানেন যে বিদ্যুৎ বন্ধ আছে, মোবাইল টাওয়ার ঠিকমতো কাজ করছে না বলে আমরা আসলে ওই অর্থে তেমন শুধু এইটুকু জানতে পেরেছি যে এই ক্ষতিটা হয়েছে। গেল 17 বছরে প্রায় 16টি ঘূর্ণিঝড়ে মানুষের মৃত্যু কিংবা ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হলেও সিডর 1991 কিংবা তারও আগে এ সক্ষমতা ছিল নগণ্য। উন্নত প্রযুক্তির মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেলেও পূর্ণ সক্ষমতার ক্ষেত্রে এখনও পিছিয়ে বাংলাদেশ। তাই ঘূর্ণিঝড়ের ধরনের সাথে ব্যবস্থাপনার ক্ষেত্রেও পরিবর্তন জরুরি। এজন্য আবহাওয়ার পূর্বাভাস সহ পুরো ব্যবস্থাপনাকে বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন মুন্নাফ রশিদ। 1970 সালে 224 কিলোমিটার বেগে চট্টগ্রামে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড়ে 10 থেকে 33 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্রাণ হারায় প্রায় 5 লাখ মানুষ। আর 1991 সালের ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা দাঁড়ায় 1,38,000। এরপর বেশ কিছু দুর্যোগ এলেও 2007 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন WMO। সে বছরই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডোরে মারা যায় 10,000 মানুষ। আর 1.5 দশক আগে ঘূর্ণিঝড় আয়লা ভারতের পশ্চিমবঙ্গ উপকূল হয়ে অতিক্রম করলেও দেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দিনের বেলায় আঘাত হানা আয়লায় প্রাণ গিয়েছিল 150-র মতো। 2007 সাল থেকে প্রায় 16টি ঘূর্ণিঝড়ে প্রাণ ও ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও সিডোর 1991 সালের ঘূর্ণিঝড় বা তারও আগে এই সক্ষমতা ছিল সামান্য। উন্নত প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস, সতর্কতা জারি ও দুর্গতদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিলেই কি দায়িত্ব শেষ? এটি কি দুর্যোগ মোকাবিলার পূর্ণ সক্ষমতা? এখন যদি আমি বলি মংলাতে এত নম্বর, কিন্তু শরণখোলার মানুষ তো আর মংলার সাথে সে বুঝতে পারবে না। মানুষ যেন তার এলাকা, তার প্রতিবেশীর সাথে রিলেট করতে পারে, সিগন্যালিংটা হলে সেটা সবচেয়ে ভালো হবে। কিন্তু যে সাইক্লোন শেল্টারটা আমরা বানিয়েছি সেখানে একজন লোকের জন্য 2 স্কোয়ার ফিট জায়গা আছে। এখন 2 স্কোয়ার ফিট জায়গায় আপনি তাকে 48 ঘন্টা বা 36 ঘন্টা রাখবেন কিভাবে? প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, সেই কারণে এখন আমরা অনেক আগে জানতে পারি যে কখন হবে। আপনার কাছে যদি ডিভাইস না থাকে, আপনি কিভাবে দূরবর্তী যারা ট্রলারে আছে তাদের কাছে সংবাদ পৌঁছাবেন? সেটি তো এখনও ম্যানুয়ালি, এখনও মানুষের মাধ্যমে, এখনও মাইকিংয়ের মাধ্যমে পৌঁছাতে হবে। সতর্ক বার্তা বলতে যদি আমি এইগুলি বুঝি যে জনগণের দোরগড়ায় পৌঁছে দেওয়া, সেটা সবসময় প্রযুক্তি নির্ভর হবে না। বাংলাদেশের কনটেক্সটে এখনও পর্যন্ত মানুষ নির্ভর আর কি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে 1960 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 40টি বড় ঘূর্ণিঝড় হয়েছে। এই তালিকার সর্বশেষ নাম রিমাল। প্রায় 400 কিলোমিটার বিস্তৃতির এই ঘূর্ণিঝড়টি 111 কিলোমিটার বেগে আঘাত এনে তাণ্ডব চালায় প্রায় 5 ঘন্টা। সিডোর, আয়লা, ফণী, মখা কিংবা রিমালের মতো দুর্যোগ দিন দিন বাড়ছে।
জলবায়ু পরিবর্তনের সাথে পরিবর্তিত হচ্ছে দুর্যোগের ধরন ও তীব্রতা, কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থাপনা কি যুগোপযোগী হচ্ছে? তাই আবহাওয়ার পূর্বাভাস সহ ঘূর্ণিঝড় ব্যবস্থাপনাকে বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের খুব কেন্দ্রীভূত ব্যবস্থাপনা, ঢাকার দিকে তাকিয়ে থাকে, ঢাকাকে বলতে হবে তারপর আমি কাজ করব, এগুলো খুবই স্থানীয়ভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যবস্থা করে। এটা ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণের একটা জরুরি দরকার আছে। আবহাওয়া বার্তাটাও বিকেন্দ্রীকরণ করা উচিত, ঢাকা থেকে না বলে খুলনার জন্য স্পেসিফিক কিছু ব্যবস্থাপনা থাকা উচিত। এই জায়গাগুলোকে আমাদেরকে মুক্ত করে দিতে হবে। অবশ্যই আরও শক্তিশালী স্টেশন এই দুর্যোগ প্রবণ এলাকাগুলিতে থাকা প্রয়োজন আছে, যাতে বিভিন্ন দুর্যোগ যখন হবে, পাহাড় ধস হবে, বাঁধ ভেঙে যাবে, সেগুলি তাৎক্ষণিকভাবে প্রকাশ করার জন্য বিকেন্দ্রীকরণ করে এই সাব অফিসও আমরা বলি, সেই প্রত্যেকটি উপকূলীয় অঞ্চলে এটা প্রয়োজন। 1970 ও 1991 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর সবার চোখে ভাসে একবিংশ শতাব্দীর প্রলয়ঙ্কারী সিডরের কথা। তবে সিডরের আগে যত দুর্যোগ, তাতে পূর্বাভাসের যতটা দুর্বলতা ছিল, তার চেয়েও বেশি ছিল প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ। তাই দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিগত যতটা উন্নয়ন হয়েছে, সেই সক্ষমতা আরও বৃদ্ধির পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী সতর্কতা ও সঠিক নির্দেশনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে চট্টগ্রামে ব্যাপক ক্ষতির মুখে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। পুরো দুদিন জাহাজ শূন্য বন্দরের জেটি। উত্তাল সাগরে জেটিতে কোনো জাহাজ ভিড়তে না পারায় বেসরকারি কন্টেইনার ডিপোতে আটকে গেছে বিপুল পরিমাণ রপ্তানি চালান। এতে সিঙ্গাপুর ও কলম্বোতে কানেক্টিং মাদার ভেসেল মিস হওয়ার শঙ্কায় রপ্তানিকারকরা। শিডিউল বিপর্যয়ে পড়েছে পুরো শিপিং খাত। শিপিং ও বন্দরের ড্যামারেজ চার্জ সহ সবকিছু মিলে কয়েকশো কোটি টাকার ক্ষতি। এ অবস্থায় ঈদের আগে পণ্য ডেলিভারিতে জটের আশঙ্কা বন্দর ব্যবসায়ীদের। বিস্তারিত হাজেরা শিউরির প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির প্রাণ ও আমদানি রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে যখন বন্দরের পণ্য খালাস ও ডেলিভারি সহ সব কাজ বন্ধ থাকে, তখন এর নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে ৩০ ঘণ্টা পর সোমবার দুপুর থেকে সীমিত পরিসরে বন্দরের শেড থেকে পণ্য ডেলিভারি শুরু হয়। তবে ঘূর্ণিঝড়ে সম্ভাব্য দুর্ঘটনা ও ক্ষতি এড়াতে জেটি ছাড়তে বাধ্য হওয়া ১৯টি জাহাজ এদিনও জেটিতে ভিড়তে পারেনি। ফলে পুরো দুদিন জাহাজ শূন্য ছিল জেটি। এ কারণে হয়নি কোনো পণ্য খালাস এবং রফতানি পণ্য শিপমেন্ট। যাদের ইম্পোর্ট কনসাইনমেন্ট ডেলিভারির প্ল্যান ছিল, তারাও ২-৩ দিন পিছিয়ে যাবে। আর যাদের এক্সপোর্ট প্ল্যান আছে, তারা গাড়িগুলো আসলে ড্যামারেজ চার্জ আসবে। এবং এই ২-৩ দিন হয়ে গেলে হয় কি, আমাদের মাদার ভেসেল সিঙ্গাপুর কলম্বোতে যদি আমরা কানেক্ট করতে না পারি ফিডার ভেসেল, সেক্ষেত্রে গুডসগুলোতে আমাদের ওই কাস্টমারদের একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে। জাহাজ মুভমেন্ট, এখানে মুভমেন্টের একটা খরচ, এটার পাইলটিং, এটার রিভার ডিউজ থেকে শুরু করে সবগুলাই আবার চার্জ করতে হয় আমাদের। এবং টোটাল একটা ডিসরাপশন তো আছে। সারা দেশের অর্থনীতি এই সময়ের জন্য একটু স্থবির থাকে। এদিকে দুদিন পর মঙ্গলবার জেটিতে জাহাজ ভিড়ল, বার্থিং, পোর্ট ডিউজ সহ শিপিং এজেন্টদের অধিকাংশ চার্জ পুনরায় দিতে হয়েছে। সেই সঙ্গে অপারেটিং ব্যয় বাবদ প্রতিটি জাহাজে দৈনিক $15,000 থেকে $20,000 খরচ বাড়ছে। এছাড়া যথাসময়ে যাত্রা করতে না পারায় শিডিউল বিপর্যয়ে পড়েছে এসব জাহাজ। জাহাজে খরচ বেড়ে যাচ্ছে, সেই সাথে আপনার কার্গোর কমিটমেন্টটাও সে রক্ষা করতে পারবে কতটুকু, সেটাও একটা ব্যাপার। আর সেম বাল্কের ক্ষেত্রে যেটা কস্ট বেড়ে যাবে, আপনার যে দুইবার সে ডুববে বের হবে, এগুলোর সাথেও কস্ট ইনভলভ আছে। এটার সাথে আদার্স কস্ট আছে, তাদের নিজস্ব একটা খরচ আছে, জাহাজের একটা পার ডে একটা ড্যামারেজ আছে। ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরাও। সিএনএফ এজেন্টরা জানান, প্রাকৃতিক দুর্যোগে কারো হাত না থাকলেও পণ্য ডেলিভারি ও খালাসে বিলম্বের জন্য চার্জ মওকুফ নেই। ফ্রি টাইমে বা নির্দিষ্ট সময়ে পণ্য ডেলিভারি না নিলে কন্টেনার প্রতি দৈনিক পোর্ট ও শিপিং ড্যামারেজ দিতে হয় সর্বোচ্চ $150। এজেন্টও ড্যামারেজ মাফ করে না, বন্দরও মাফ করে না, আমদানিকারক তো ক্ষতিগ্রস্ত। দুর্যোগকারীর স্যার আসলে ওরকম আছে, নাই যে তা না, বাট সেই প্রসেসে গেলে তো এর সাথে আরও $1,000 যোগ হবে, যার জন্য কেউ যেতে চায় না। সরকারি দপ্তরে রেভিনিউ মাপ পেতে হলে যে প্রসেসগুলি আছে, সেই প্রসেসে যেতে হলে তো আরও 2-3 দিন ফেলায় রাখতে হবে। কন্টেনার জটের একটা সম্ভাবনা আছে, ডেলিভারি জট।
তো সব মিলিয়ে আমরা 1-1.5 দিনের একটা ক্ষতির মধ্যে পড়ে গেছি, যেটা আর্থিক ক্ষতি আমরা এখনো হয়তো ক্যালকুলেট করিনি, কিন্তু এটা এক ধরনের বড় ধরনের আর্থিক ক্ষতি হবে। সাগর উত্তাল থাকায় বহির্নোঙরে 49টি জাহাজ থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ। কাজ না থাকায় অলস বসে আছে প্রায় 1,500 লাইটারের জাহাজ। চট্টগ্রাম বন্দরে জমেছে প্রায় 39,000 ট্রেস কন্টেইনার। আবহাওয়া অনুকূল না হলে ঈদের আগে এই জট আরও বাড়বে আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের। হাজেরা শিউলে, এখন, চট্টগ্রাম। রিমালের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে রোববারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে একনেকের সভায় রিমেলের ক্ষতি আরও কিছু অনুশাসন দেন সরকার প্রধান। একনেকে অনুমোদন দেওয়া হয়েছে প্রায় 14,000 কোটি টাকার 11 প্রকল্প। এ নিয়ে একনেক সভায় ব্রিফ চলছে, আমরা চলে যাচ্ছি সেখানে। সমস্ত কর্মকাণ্ড তার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, আমরা তো সচল ছিলাম, আমাদের অর্থনীতি সচল ছিল, আমাদের রপ্তানি সচল ছিল, আমাদের মিল কারখানা সচল ছিল, অনেক জায়গায় তো সেটিও ছিল না। তো এই কিছু কিছু ব্যাপার আছে। 18 সালের প্রকল্প নেওয়া হয়েছে, সে ওই যে ফ্যাক্টরি গুলো আপনার একটা টাগবোট বানাতে হবে, একটা আপনার ফেরি বানাতে হবে, কারখানায় লেবার তো ওই সময় থাকে না। 2-3 বছর আমরা একটা খারাপ সময় অতিক্রম করি। এইসব বাস্তব কারণে আমাদের এই জিনিসগুলো করতে হয়। কিন্তু সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে ডিউ টাইমে এই প্রকল্পের মেয়াদগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আনঅ্যাভয়েডেবল কিছু সিচুয়েশন তো আসেই, এটা আপনার জীবনে আছে, রাষ্ট্রীয় জীবনে আছে, আমাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও আছে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর কাছে একটি প্রশ্ন। আমার নাম শাহাদাত, নিউজ 24 কাজ করি। আমি আজকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু চট্টগ্রাম ভিত্তিক অনেকগুলো প্রকল্প, চট্টগ্রামের আনোয়ারা এবং বাঁশখালী সহ ইভেন যে রোহিঙ্গাদের যে প্রকল্প সেটিও কিন্তু চট্টগ্রামের। কিন্তু চট্টগ্রামের যেই এলাকায় এই যে বলখালী যে এলাকাকে ঘিরে এই প্রকল্প নেওয়া হয়েছে, 2টি প্রকল্প আমি দেখতে পাচ্ছি, কিন্তু বলখালীর মানুষের আসলে সবচেয়ে বড় মানে চট্টগ্রামের ওই এলাকার মানুষের সবচেয়ে বড় চাহিদা ছিল কালুরঘাট যে সেতু। সেই সেতুটি প্রায় 93 বছরের পুরনো একটি সেতু, যেটি নিয়ে আসলে অনেক কথা হয়েছে, অনেকবার এটি করার ব্যাপারে আলোচনা এসেছে এবং দুজন সংসদ সদস্য কিন্তু এটি নিয়ে বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি। বসেন, এই প্রকল্পটি বুঝতে পেরেছি, বসেন, কথা বলছি, আপনি বসেন। আপনি বলছেন যে আরো প্রকল্প আছে গুরুত্বপূর্ণ। কে বলছেন? আপনি বলছেন ভাই কোথায়? দুইজনে কথা বলতেছেন। আপনি শোনেন, আপনি বলছেন যে 2টা প্রকল্প অনুমোদন করেছি, আরো গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। আমরা কি বলেছি অনুমোদন করবো না? স্যার আমি কি একটু শেষ করি তাহলে আপনার মনে হয়? না, আপনার শেষ করে আপনি প্রশ্ন শুরুই করলেন, এটা দেয়া আপনার টাস্ক তো এটাই। বলেন শর্ট করে বলেন। অনেক পুরনো একটি প্রকল্প যেটি নিয়ে কথা হচ্ছিল যে কালুরঘাট সেতুটি করা হবে, কিন্তু সেটি এখনো করা হচ্ছে না। সেখানে মানুষের যে ভোগান্তি, আপনি যদি একটু খবর নেন আপনি আসলে বুঝতে পারবেন। আরেকটি বিষয় স্যার একটু বলতে চাই, চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা কিন্তু জলাবদ্ধতা। আপনারা জানেন যে সামান্য বৃষ্টিতে কি পরিমাণ ভোগান্তি হয়, এবং এবার আমরা দেখেছি সেই জায়গাটাতে 5,500 কোটি টাকার একটি প্রকল্প কিন্তু চলছে, জলাবদ্ধতা প্রকল্প, যেটা 2020 সালে শেষ হওয়ার কথা, পরে সেটি মেয়াদ বাড়িয়ে 2023 পর্যন্ত করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সেই প্রকল্পের কাজ শেষ হয়নি এবং সেটির কারণে কিন্তু জলাবদ্ধতা নিরসন তো দূরের কথা, মানে জলাবদ্ধতা কিন্তু প্রতি বছরই বাড়ছে, আমরা যেটি দেখতে পাচ্ছি, ভোগান্তি পাচ্ছি। সেখানে আসলে প্রকল্পের কি অবস্থা, কেন সেটি আসলে হচ্ছে না, এবং সেই জায়গাটাতে আপনারা আসলে কি এটা ভালো হতো না সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জিজ্ঞেস করে? কারণ বাস্তবায়ন আমরা করি না, বাস্তবায়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আমরা প্রকল্প যাচাই বাছাই করে অনুমোদন দিই, অর্থ দিই, বাকিটা তারা করেন। আর আমরা পার্সেন্টেজ চেক করি, আইএমডি আমার সংস্থা, তাদের আমরা মাঝে মাঝে চেক করি যে কাজের অগ্রগতি কি। বিশেষ কোনো আপনি বলেছেন এই প্রকল্প যদি বিশেষভাবে আমি হয়তো আইএমডিকে টাস্ক করবো যে আপনারা দেখেন কি অসুবিধাটা হয়েছে, এটা দেখেন, এটা করা যাবে, সেটা আপনি আমাকে বলতে পারেন, সাজেস্ট করতে পারেন যে এটা আপনি একটু পরীক্ষা করে দেখেন। বাট আমাদের দেখার দায়িত্ব আমাদের নয়, দেখার দায়িত্ব মন্ত্রণালয়ের, বাস্তবায়নের দায়িত্ব মন্ত্রণালয়, এটা মনে রাখবেন। আর প্রকল্প কোনটা আগে কোনটা পিছিয়ে সেটাও দায়িত্ব তাদের। তারা যে প্রকল্পটা আমাদের কাছে পাঠাবেন সেই প্রকল্পটাই আমরা
ওই যাচাই বাছাই করব। আমাদের মেম্বার সাহেবদের কমিটি আছে, ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে যাচাই বাছাই করে সংশোধন করে ফাইনালি এটা তৈরি করে এই একনেকে যে দেওয়া হয়। একনেক সভা শেষে কথা বলছিলেন পরিকল্পনা মন্ত্রী, আমরা তখন যুক্ত ছিলাম সেখানে। এবং এরই সঙ্গে এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে। বেচা বিক্রি কমেছে ৮০ থেকে ৯০%। ক্ষতির পরিমাণ শতকোটি ছাড়িয়ে গেছে বলে বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত কাজী মাহফুজের প্রতিবেদনে। একসময় চাকটায় খাতুনগঞ্জে ৮০ থেকে ৯০% ব্যবসা বাণিজ্য হতো এই নৌপথে। তবে সড়ক পথের বিস্তৃতির কারণে ব্যবসা কমে এসেছে ২০ থেকে ২৫%। মূলত কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া, ভোলাসহ দ্বীপ অঞ্চলগুলোতে এই নৌপথেই পণ্য পরিবহন করা হয়। তবে গত ২ দিনের টানা বৃষ্টি একই সাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌ চলাচল বন্ধ থাকায় যার প্রভাব পড়েছে চাকটায় খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্যে। চট্টগ্রামে ভোগ্যপণ্যের মোকামের সঙ্গে নৌ ও সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে না পারায় স্বাভাবিক সময়ের তুলনায় গত ২ দিন ধরে বিক্রি কমেছে প্রায় ৮০ থেকে ৯০%। আর লোকসানের পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলছেন ব্যবসায়ীরা। সকলেই তো ব্যাংকের উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করি। আমাদের ব্যবসা বাণিজ্য না হলে ব্যাংকের ইন্টারেস্টগুলো তো আর বসে থাকে না, ওগুলো ইন্টারেস্টগুলো উঠতেছে, এগুলো ঘুরতেছে। তো মূলত সবগুলো মিলিয়ে বলতে হয় যে ব্যবসা বাণিজ্য একদম স্থবির। বেশি লোকসানে পড়েছে পেঁয়াজ, রসুন, আদা ব্যবসায়ীরা। খাতুনগঞ্জে পেঁয়াজ রসুনের দোকান রয়েছে ৬৫টি। প্রতিটি দোকানে স্বাভাবিক সময়ে দিনে ৩০০ বস্তা পেঁয়াজ রসুন বিক্রি হয়, যা টাকার অঙ্কে ৭ থেকে ৮ লাখ। তবে গত ২ দিন ধরে গড়ে বিক্রি করেছেন ২৫ থেকে ৩০ বস্তা। একদিকে বিক্রি কম, অন্যদিকে পচনশীল পণ্য হওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। নৌপথে তো আমাদের কোনো বাণিজ্য হয়নি এবং গত পরশু থেকে আমাদের আদ্যবধি আমাদের কোনো বেচা কিনা হয়নি। জলাবদ্ধার কারণে যেটা আপনার সড়ক পথে যে পরিবহনটা হয় ওটাও মোটামুটি বন্ধ। প্রত্যেক দিন একটা বস্তাতে হাফ কেজি শর্ট হয়ে যায় একটা ব্যাপারে। তাই ৩ দিনে ১.৫ কেজি করে হলে ১ কেজি মালের দাম ৬৫ টাকা। ১৫০ টাকা ২০০ টাকা তো এমনি ওখানে হয়ে যাবে। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে চাহিদার শীর্ষে থাকে মশলা জাতীয় পণ্য। চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায়ীরাও সরবরাহ বাড়িয়েছেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে আসায় হতাশ তারা। আমরা আশা করতেছি হয়তো এই ২ দিন ৩ দিন হয়তো বেচা কিনা নাই, সামনে হয়তো বেচা কিনাটা বেড়ে যাবে, তারপরে একটা থেকেই যায়, সব মিলে আসলে একটা লোকসান। ছোট বড় মিলে ৪,০০০-এরও বেশি দোকান রয়েছে চাকটায় খাতুনগঞ্জে। স্বাভাবিক সময়ে এখানে প্রতিদিন লেনদেন হয় প্রায় ১২০০ কোটি টাকা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। ঘূর্ণিঝড় আর বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। অনেক বাজার থেকে এখনো নামেনি বৃষ্টির পানি। জলাবদ্ধতায় বিপাকে ব্যবসায়ীরা। অনেক অঞ্চল থেকে আসেনি পণ্যবাহী যান, এতে পণ্যে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ক্রেতার সংখ্যাও তুলনামূলক কম। অনেক পণ্য বিক্রি না হওয়ায় শঙ্কা বিক্রেতাদের। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রুহুল আমিন অস্থায়ী দোকান নিয়ে বসতেন রাস্তার পাশে, কিন্তু আজ বসতে পারেননি আগের জায়গায়। বৃষ্টির পর বাজারে জলাবদ্ধতায় বসতে হয়েছে অনেক দূরে, সাথে যোগান কম থাকায় খুব অল্প সবজি নিয়েই জীবিকার তাগিদে এসেছেন কারওয়ান বাজারে। এখন ওই পানি হচ্ছে, পানির জন্য পানি নামতেছে না, যার কারণে এই পাশে দোকান দিচ্ছে। পানি এত থাকতেছে ওই যে ময়লার ড্রেনগুলো সম্পূর্ণ জাম হয়ে গেছে, পানি নামতেছে না, তার কারণে পানি বাজে মানে দোকান দেওয়া বন্ধ হয়ে গেছে। শুধু রুহুল আমিন নয়, বৃষ্টির ভোগান্তিতে অনেকেই দোকান নিয়ে বসতে পারেননি বাজারে। ঘূর্ণিঝড় যেন কিছুটা থমকে দিয়েছে কারওয়ান বাজারের চিত্র। যেখানে সারি সারি বসত ভ্রাম্যমাণ সবজির দোকান, সেখানে পানিতে ভাসছে সারি সারি সবজি। ক্রেতার আনাগোনা নেই আগের মতো। গতদিনের অনেক সবজি রয়ে গেছে বিক্রেতাদের কাছেই। অন্য দিনের তুলনায় ক্রেতা কম থাকায় বিক্রেতারা সব পণ্য বিক্রি করতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কালকে তো সারাদিন বৃষ্টি গেছে, বেচা কিনে হয়েছে না,
কালকে সব মালটা আটকা আছেন, বাসি মাল আছেন বাজারে। বাজারে তো আবার খাইতেছে না, বাজারে তো যাইছে মনে হয় তাও তো থাকতেছে, বাজার খাই না, তো এই যে মাল কিনে বই হয়েছি, কাস্টমার নাই। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ দাম বেড়েছে সব পণ্যে। সরবরাহ কম থাকায় অনেক পণ্য পাচ্ছে না ক্রেতারা। অনেক জায়গা থেকে আসেনি পণ্যবাহী যান, তাই সবজি সহ অন্য অনেক পণ্যের দাম বেড়েছে। দাম বেড়ে প্রতি কেজি টমেটোর দাম হয়েছে ৭০ টাকা, বেগুনের দাম 10 টাকা বেড়ে হয়েছে ৬০ টাকা, পটলের দাম হয়েছে ৫০ টাকা, মরিচের দাম ১৪০ থেকে ১৬০ টাকা এবং লেবুর হালিপতি 10 টাকা বেড়ে হয়েছে ৫০ টাকা। প্রায় সব সবজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। বৃষ্টি একটা অজুহাত, এই অজুহাতের কিন্তু সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই। এই অজুহাতের সুযোগে সবাই দাম বাড়াই দিচ্ছে। যেখানে ৮০ টাকার মরিচ এখন ১৪০ টাকা, ৫০ টাকা, পটল ওই ৬০ টাকার জায়গায় হয়েছে ৬০ টাকা হয়ে গেছে, ৪০ টাকার পটল। সব কিছুরই আর কি আমদানি কম দেখে দাম বেড়ে গেছে। শর্ট বিধা ওনার দাম ওরকমভাবে যাচ্ছে, যে প্রোডাক্টটা প্রতি প্রোডাক্টই ৫-১০ টাকা বেশি। সরবরাহ কম ব্রয়লার মুরগি ও মাছের, তবে বিক্রেতাদের আশা আর বৃষ্টি না হলে আবার আগের দামে ফিরে যাবে পণ্যের দাম। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন নারী পুরুষ সকলেই, কিন্তু এখনও মাসিক বা ঋতুস্রাব শব্দটি শুনলে অস্বস্তি বোধ করেন বেশিরভাগ নারী। সেই সাথে মাসিক নিয়ে সমাজে পুরুষের টিপ্পনী তো রয়েছে। প্রাকৃতিক এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা অথবা জনসচেতনতা তৈরি না হওয়ায় নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছেন অনেক নারী। বিশ্লেষকরা বলছেন, কর্মপরিবেশ থেকে শুরু করে শিক্ষাঙ্গন কোথাওই নেই, তৈরি হয়নি নারীর পাশে থাকার মতো পরিবেশ। মাসিক স্বাস্থ্যবিধি দিবসে এ নিয়ে আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। কতটা কঠিন হয়ে ওঠে মাসিক ঋতুস্রাবের সময়? পিরিয়ডের সময়টাকে একটু আলাদাভাবে যে দেখা উচিত, এটা আসলে অধিকাংশ মানুষই চিন্তা করতে পারে না। একটা প্যাকড ম্যান পাওয়ার থাকে যে আমার পরিবর্তে আরেকজন মানুষ কাজ করবে, এই ধরনের পরিবেশটা এখনো নেই। বেসরকারি চাকুরিজীবী আঞ্জুমানারা দৈনিক ৮ ঘন্টা অফিস সহ বিভিন্ন কাজে বাসার বাইরে তাকে থাকতে হয় গড়ে ১০ থেকে ১২ ঘন্টা। কিন্তু প্রতি মাসেই পিরিয়ড বা মাসিক ঋতুস্রাবের সময়টায় শারীরিক অথবা মানসিক জটিলতায় তার দায়িত্বগুলো রূপ নেয় এক বোঝায়। সহ্য করতে করতে এতটাই বেশি নরমাল করে ফেলার চেষ্টা করে এসেছে যে যার কারণে এখন আসলে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আমি অসুস্থ হয়ে মাথা ঘুরে হয়তো বা কাজটা করতে পারছি না, একটু রেস্ট নিতে চাচ্ছি, তখন আশেপাশে মানুষ আসলে আমার একটু জাজমেন্টাল দৃষ্টিতে দেখছে। এই চিত্র ঘরে বাইরে থাকা প্রতিটি নারীর, কিন্তু পিরিয়ডের সময় নারীর পাশে থাকার মতো পরিবেশ কি আদৌ তৈরি করা গেছে? প্রথম একদিন দুই দিন আমাদের কিন্তু একটা রেস্ট প্রয়োজন হয়। এই ক্ষেত্রে কিন্তু আমি এই যে ভার্সিটিতে পড়ি, আমার কিন্তু কোথাও বলার জায়গা নাই যে আমার রেস্ট প্রয়োজন বা আমার আসলে শরীরটা ভালো লাগছে না। আমরা যে একটা স্যানিটারি ন্যাপকিন কিনতে যাব, আমরা মেয়েরা সেই সাহসটা পাই না। রেগুলার যখন মেয়েরা পাবলিক ওয়াশরুম ইউজ করতে চায়, তার যে অপরিচ্ছন্ন যে পরিবেশটা, এটা তো মেয়েদের জন্য আরো বেশি আনহাইজেনিক হয়ে যায়। আই থিঙ্ক দ্য প্রবলেম ইজ উইদিন আওয়ারসেলফ। আমরা ভিতর থেকে এখনো পর্যন্ত ওই পর্যন্ত ওপেন না যে আমরাই বলবো। এক গবেষণা দেখা গেছে দেশের অধিকাংশ নারী নিজের স্যানিটারি ন্যাপকিন নিজে কেনেন না শুধুমাত্র লোকলজ্জার ভয়ে। অর্থাৎ আমি যদি ফার্মেসিতে এসে স্যানিটারি ন্যাপকিন চাই, তখন বিক্রেতা কি ভাববেন, অথবা আমার পাশে যেই পুরুষ ক্রেতাটি দাঁড়িয়ে থাকবেন তিনি বা আমার দিকে কিভাবে তাকাবেন। কিন্তু অন্য যে কোনো অসুখে ওষুধ কিনতে আমরা কি ঠিক এতটাই ভাবি? উত্তর যদি নাই হয়, তবে প্রশ্ন, স্যানিটারি ন্যাপকিনের বেলায় এত সংকোচ কেন? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ প্রতিবেদনে দেখা যায়, সচেতনতার অভাবে দেশের ৭১% প্রাপ্তবয়স্ক নারী এখনও পিরিয়ডের সময় ডিসপোজেবল প্যাড ব্যবহার করেন না।
প্যাডের পরিবর্তে পুরনো আর অপরিষ্কার কাপড় ব্যবহারে নানা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন অনেকে। জরিপ প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় 50% কিশোরী স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে অস্বাস্থ্যকর পুরনো কাপড় ব্যবহার করে। ন্যাপকিন ইউজ করলেও যেটা বলছিলেন যে সবাই রুলসটা জানে না, অর্থাৎ এই ন্যাপকিনটাও আমাদের 6 ঘন্টা পর পর পাল্টাতে হবে, বাইরে গেলেও সেটাকে মেনটেন করতে হবে। এই জিনিসটা আমাদের মেয়েরা মাথায় নিতেই চায় না। তবে গ্রাম কিংবা শহরে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করার ক্ষেত্রে এর মূল্য হাতের নাগালে না থাকা একটি বড় কারণ বলে মনে করেন সামাজিক উন্নয়ন কর্মীরা। সামাজিক প্রতিবন্ধকতা বলা যায়, লজ্জার বিষয়টা, এইগুলো আমাদের ওভারকাম করতে হবে। আমার ঘরে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে কি আমি ন্যাপকিন কিনবো না? অবশ্যই আমাকে এই ব্যাপারে সচেতন হইতে হবে। দেশের 36% কিশোরী পিরিয়ড না হওয়া পর্যন্ত এ সম্পর্কে জানেন না, অর্থাৎ পরিবার থেকে তাদের দেয়া হয় না কোনো সুস্পষ্ট ধারণা। কিন্তু কিশোরীকাল থেকেই এই অস্বস্তি এবং অজ্ঞতা ভেঙে যত্ন নিতে হবে মাসিক স্বাস্থ্যবিধির। তানজিলা খান মিম, এখন, ঢাকা। পিরিয়ডের হেভি ফ্লোতেও লিকেজের চিন্তামুক্ত রাখতে সেনোরা এখন 290 মিলিমিটার লং। হেভি ফ্লো কোনো ব্যাপার না। রাজধানীর 2 সিটির 18টি ওয়ার্ডে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর প্রাক মৌসুম জরিপে এমন তথ্য উঠে আসে। ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোর বহুতল ভবনেই মশার ঘনত্ব সর্বোচ্চ। জনসাধারণের সচেতনতা ছাড়া এডিস নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। চলতি বছরের মে মাস পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় 3,500 মানুষ, আর প্রাণ হারিয়েছেন 34 জন। যেখানে গত বছরের 27 মে পর্যন্ত আক্রান্ত হয়েছিল 1704 জন আর মৃত্যু হয়েছিল 13 জনের। এই পরিসংখ্যানই বলছে এবারের ডেঙ্গু কতটা ভয়াবহ রূপ নিতে পারে। এরই মধ্যে এডিসের প্রাক মৌসুম জরিপ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকার 2 সিটির 99টি ওয়ার্ডের 3149টি বাসায় জরিপ চালিয়ে দেখা যায় শতকরা 15% বাড়িতে এডিসের লার্ভা ও পিউপার উপস্থিতি পাওয়া গেছে। মিরপুর, বনানী, নিকেতন, হাতিরঝিল, মোহাম্মদপুর, খিলক্ষেত, মালিবাগ সহ গতবারের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোই সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে এবারও। আশঙ্কার খবর হলো, বরাবরের মতো এডিসের ঘনত্ব সর্বোচ্চ 42.33% পাওয়া গেছে বহুতল ভবনে। এরপরই স্বতন্ত্র বাড়ি ও নির্মাণাধীন ভবনে লার্ভার হার 21.6%। এছাড়াও ঢাকা দক্ষিণের 16.39% এবং ঢাকা উত্তরের 14.30% পরিত্যক্ত পাত্রে মশার লার্ভা পাওয়া গেছে। এই মাল্টি স্টোরিড বিল্ডিংগুলোতেই পজিটিভিটি রেটটা ছিল সর্বোচ্চ। ব্রুটো ইন্ডেক্সে আমরা এভারেজে থাকলেও হাউসহোল্ড ইন্ডেক্স ওভারঅল বেশি। এডিস ইজিপ্টির লার্ভা দ্বারা সংক্রমিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যেই হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। ঢাকায় চিকিৎসা নিতে এসে প্রাণহানি বাড়ায় এবার স্ব জেলায় চিকিৎসা নেবার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রাণহানি এড়াতে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বিত চিকিৎসা দেওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। বাচ্চার জন্য পেডিয়াট্রিক্স লাগছে, আবার মেডিসিনের সাপোর্ট লাগছে বা নেফ্রোলজির সাপোর্ট লাগছে। তো এই কম্বিনেশনটা কিন্তু এবার আমরা বলতে গেলে এবার নতুনভাবে আমরা চিন্তা করেছি গত বছরের অভিজ্ঞতা দিয়ে, যে আমরা দেখেছি যে স্ক্যাটার্ড ওয়েতে ম্যানেজমেন্ট করতে গিয়ে কিছু ক্যাজুয়ালিটি হয়। শুধু চিকিৎসা নিশ্চিত করে প্রাণহানি ঠেকানো সম্ভব নয়। এক্ষেত্রে নাগরিকের জনসচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান তাদের। নাগরিক দায়িত্বটা সবচেয়ে বেশি। আমার ঘরে, ঢাকা শহরে 25 তলা বিল্ডিং, এই ঘরে করে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও মারতে পারবে না মশা, সিটি কর্পোরেশন লোক যায় যেও কিন্তু মশা মারতে পারবে না। এটা সম্ভব না। আসলে জনগণকে তার দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে হবে, কারণ ব্লেম দিচ্ছি না। যদি কোনো ডেঙ্গি পেশেন্ট দেরি করার জন্য 2টা অর্গান ড্যামেজ হয়, তাদের 40% মৃত্যু হবে আইসিইউতে। 3টা অর্গান ড্যামেজ হলে 75% ডেথ হবে। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে যাদের ওয়ার্নিং সাইন থাকতেছে তার থেকে যদি সময় ক্ষেপণ হয়, আপনি মৃত্যু ঠেকাতে পারবেন না ডেঙ্গির ক্ষেত্রে। 2019 থেকে 2024 সাল পর্যন্ত মৌসুম পূর্ব জরিপে উভয় সিটি কর্পোরেশনে এডিসের লার্ভার উপস্থিতি প্রতি বছর আশঙ্কাজনক হারে বেড়েছে। তাই লক্ষণ প্রকাশ পেলেই সময় নষ্ট না করে হাসপাতালে আসার পাশাপাশি আগে এক বা একাধিক আক্রান্তদের সর্বোচ্চ সতর্কতা মেনে চলার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। প্রতি বছর বাজেটের আগে পুঁজিবাজারের জন্য বেশ কিছু প্রস্তাব দিয়ে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ। পুঁজিবাজার ভালো করতে সেসব প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানায় ডিএসসি। সেই সঙ্গে আস্থা সংকট কাটাতে নিজেদের ক্ষমতায়ন প্রয়োজন বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। মঙ্গলবার প্রি বাজেট আলোচনায় এসব কথা জানান। সেক্ষেত্রে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সরকারের সর্বোচ্চ পর্যায়ে শেয়ার বাজার নিয়ে স্টক এক্সচেঞ্জকে কাজ করার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত আতর নিয়নের প্রতিবেদনে। দেশের ব্যাংকিং খাতের মতো খারাপ সময় পার করছে পুঁজিবাজারও। সূচকের সঙ্গে লেনদেন নেমে এসেছে তলানিতে। চলতি বছরের ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর ৬,০০০ পয়েন্টের সূচক নেমে এসেছে ৫,৩০০-তে, আর ১,০০০ কোটির লেনদেন নেমে এসেছে ৫০০ কোটির ঘরে। আমরা যারা ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের এই অবস্থার জন্য আস্থার সংকট ও সঠিক সুযোগ সুবিধা না থাকাকে কারণ বলছেন সংশ্লিষ্টরা। আর এই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাক বাজেট আলোচনায় বেশ কিছু দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানি রয়েছে, তাদের কর্পোরেট করে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের ব্যবধান বাড়ানোর প্রস্তাব দিয়েছে ডিএসই। দাবি জানিয়েছে ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ না করার। যদি এখন নতুন করে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হয়, তাহলে সাধারণ বিনিয়োগ পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের উপর একটা বোঝা চলে আসবে, তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে এবং ক্যাপিটাল মার্কেটের প্রতি অনীহা আসবে। পরে আলটিমেটাম ক্যাপিটাল মার্কেট একটা খারাপ অবস্থার দিকে ধাবিত হতে পারে। সুযোগ সুবিধা না থাকায় শেয়ার বাজারে ভালো কোম্পানির সংখ্যা কমে যাচ্ছে বলে মনে করছে ডিএসই। বলছে বাজার স্থিতিশীল করতে দিতে হবে পুঁজিবাজার সহায়ক বাজেট। আমাদের যে অতালিকাভুক্ত যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে সেরকম কোনো কম্প্যারিজন হবে না। পরে অতালিকাভুক্ত কোম্পানিরা কিন্তু সেখানে আইডিয়াল অবস্থায় পড়ে থাকবে। মার্কেটে কিন্তু আমরা অনেক ধরনের বিজনেস এবং কর থেকে কিন্তু বঞ্চিত হব। পুঁজিবাজারের ক্রান্তিকাল সময়ে আস্থার সংকটের প্রশ্ন তোলা হলে তা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান ডিএসইর চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির ক্ষমতায়নের উপরও জোর দেন তিনি। অনেক সিদ্ধান্ত যদি আমাদের সাথে আলাপ না করে থাকে তাহলে সে ব্যাপারে মতামত দেওয়া এই পর্যায়ে সমীচীন না। পুঁজিবাজারের সংকটকালে নতুন কর আরোপ না করে পুনর্দানার দাবি ডিএসইর। সরকারি পর্যায় থেকে এটা করা হয়। আতর নিয়ন, এখন, ঢাকা। শেষ করছি এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন tv।